কি ব্যাপার নিমাই, এত লোকজন নিয়ে হঠাৎ আমার বাড়িতে? আপনাকে যে একবার আমাদের সঙ্গে যেতে হবে গুরুমশাই। কোথায় বাবা? দেয়ানে কাজীর পেয়াদারা সেখানে শ্যামানন্দ কামারকে আটকে রেখেছে, মারধরও করছে। তুমি কি বলতে চাইছো নিমাই? ওই যে বললাম, আপনাকে একবার আমাদের সঙ্গে দেয়ানে যেতে হবে। শিবের বাবাকে কাজীর লোকেরা যে ওখানে আটকে রেখেছে। আপনি দয়া করে একবার চলুন গুরুমশাই। তুমি শ্যামানন্দের হয়ে সালিশি করতে এসছো? তুমি জানো হতভাগা কি করেছে আমার সাথে? জানি, আপনার ছায়া মারিয়েছে। তাহলে তুমিই বলো কত বড় পাপ করেছে সে? ব্রাহ্মণের ছায়া মারানো কত বড় পাপ। তারপরে আমি সদ্য গঙ্গা স্নান করে শুচি হয়ে ফিরছিলাম। সমাজ থেকে জাতপাতের বিচার একেবারে উঠে গেছে নাকি? ব্রাহ্মণ বলে সমাজে আলাদা মান মর্যাদা থাকবে না? ছোট জাত হয়ে আমার ছায়া মারাবে? তাই হতভাগা যে শাস্তি পেয়েছে বেশ হয়েছে। পণ্ডিত মশাই, আপনি জ্ঞানী মানুষ। আপনার কাছ থেকে আমি আমার প্রাথমিক শিক্ষা লাভ করি। তাও দুটো প্রশ্ন না করে থাকতে পারছি না, জানেন? আচ্ছা, আপনি তো জন্মসূত্রে ব্রাহ্মণ হয়েছেন এবং জন্মসূত্রে আপনি আপনার ওই গলার পইতে ধারণ করতে পেরেছেন। তা ওই পইতে বাদে আপনার কাছে আপনার ব্রাহ্মণত্বের কি প্রমাণ আছে? মানে ধরুন, কোনো শূদ্র যদি কালনা অথবা শান্তিপুর থেকে এমনই পইতে ধারণ করে এসে বলে যে আমি ব্রাহ্মণ, তার মানে তো সেটাকে সত্যি বলে মেনে নিতে হবে, তাই না? তা ব্রাহ্মণত্বের তো কোনো বিচার নেই। আপনি আমাকে বলুন না, এমন কি কি গুণ একটি মানুষের মধ্যে থাকলে সে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ হতে পারে? নিমাই, তুমি কি আমাকে এইভাবে... দাঁড়ান। এখনই এত উত্তেজিত হবেন না। আমার দ্বিতীয় প্রশ্নটি শুনুন। আচ্ছা, মনু সংহিতার আগে কোন শাস্ত্রে এসব জাতপাতের কথা উল্লেখ করা আছে বলতে পারেন? আগে তো জানতাম কর্মের ভিত্তিতে কেউ হয় ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য অথবা কেউ শূদ্র। ব্রাহ্মণের ছেলে শূদ্র, আবার শূদ্রের ছেলে কর্ম ও পেশার ভিত্তিতে ব্রাহ্মণও হতে পারে। এই বেদ উপনিষদে ছোঁয়াছুঁয়ি, সূচি অসুচি এসব নিয়ে কি কোনো নির্দেশ আছে? আপনি তো পণ্ডিত মশাই, আপনি জ্ঞানী, আপনি আমাকে বলুন। তবে আমি অন্তত মনুবাদ বাদে এসব সূচি অসুচির কথা অন্য কোনো শাস্ত্রে উল্লেখিত পাইনি। নিমাই, শেষে তুমি আমার চরিত্র, বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলছো। আমি চরম অপমানিত বোধ করছি নিমাই। আমি আজই গুরুকুলে তোমার বিরুদ্ধে অভিযোগ জানাবো এবং এর একটা বিহিত চাইবো। অবশ্যই চাইবেন। আমি যদি সত্যি অন্যায় করে থাকি তাহলে আমার শাস্তি প্রাপ্য। কিন্তু তার আগে যে আপনাকে আমাদের এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে যেতেই হবে গুরুমশাই, নইলে যে আমরা আপনাকে ছাড়ব না। আমরা এই সব অজাত কুজাত মিলে আপনার এই দ্বারের সামনে দিন রাত বসে যে উত্তর চাইব। আপনি অথবা গুরুমা কেউই যে বাড়ি থেকে বেরোতে পারবেন না। তার মানে তোমরা আমাদেরকে জোর করে গৃহবন্দী করতে চাও? ক্ষমা করবেন গুরুমশাই, প্রশ্নের উত্তর যেই সকলের চাই, নাহলে এরাই বা আপনাকে ছাড়বে কেন? আপনি দেখিয়ে দিন না, ওই জন্মসূত্রে পাওয়া উপবিদ বাদে ব্রাহ্মণত্বের কোনো পরিচয় কি আছে আপনার কাছে, অথবা কোনো প্রমাণ? আর বেদ উপনিষদে ঠিক কোন কোন জায়গায় এই জাতপাতের বিচারের ব্যাপারে লেখা আছে একটু যদি বলেন। কিন্তু না বললে এরা সকলে যে দিন রাত আপনার দোরের সামনে বসে আপনার থেকে উত্তর চাইবে গুরুমশাই। বাবা নিমাই, আমি তো শুধু তোমার শিক্ষক ছিলাম না, তোমার বাবার মৃত্যুর পরে তোমাদের পারিবারিক অভিভাবক ছিলাম বলতে পারো। তার এই প্রতিদান আমার সাথে এইরকম দুর্ব্যবহার করছো তুমি? তার জন্য যে আমি চিরঋণী থাকবো আপনার কাছে গুরুমশাই। আপনি আমাকে লেখাপড়ায় সাহায্য করেছেন, উৎসাহ দিয়েছেন। আপনি তো ছোটবেলায় শিখিয়েছেন অন্যায় দেখলে কখনো চুপ থাকবে না, সঙ্গে সঙ্গে শির দ্বারা সোজা রেখে প্রতিবাদ করবে। আপনার এই উপদেশ আমি ভুলি কি করে? শ্যামাদাদার ওপরে আপনি যে গুরুতর অন্যায় করেছেন, আপনার ছাত্র হয়ে আমি তা কি করে সহ্য করি বলুন তো?
প্রতিবাদ যে আমাকে করতেই হবে। বড়টার তো বিয়ে দেওয়ার আগেই যাক সেসব কথা যাক। বলছি, নিমাই পণ্ডিত তো এখন আর ছোট্টটি নেই, বুঝলেন কি না? পণ্ডিত হিসাবে বেশ নাম ডাক হয়েছে, উপার্জনও করছে, বুঝলেন কি না? অমনি তোমার শেয়ালের দৃষ্টি পড়েছে না? না বাবু, আমার নিমায়ের এখনো বিয়ের বয়স হয়নি, সবে তো আয় করা শুরু করেছে। দাঁড়াও, আগে সংসারটা সচ্ছলভাবে চলুক। সংসারে একটা পেট বাড়লে সংসারে কিছু কম পড়ে না, বুঝলেন কি না মা ঠাকুরন? আরে বাপু, শুধু বিয়ে করলেই তো হলো না, সংসারের প্রতি, বউয়ের প্রতি দায় দায়িত্ব পালন করতে হয়। এই বোধ বুদ্ধি নিমায়ের আছে? ও শুধু মাথাতেই বেড়েছে। পণ্ডিত হয়েছে বলেই কি ও দামালপনা একটুও কমেছে? ঘরেতে মন বসে ওই ছেলের? হয় বন্ধুদের নিয়ে গঙ্গায় সাঁতরে এপার ওপার করছে, আর নয় ছাত্রদের নিয়ে ছোটাছুটি করছে। আর পণ্ডিতদের দেখলে তক্ক জুড়ে দিচ্ছে। তাদের তর্কে হারিয়েই তো নিমাইয়ের যত আনন্দ। আমায় ওর জন্য কম অভিযোগ শুনতে হয়? ওই জন্যই বলছি মা ঠাকুরন, সংসারে বউ এলে আপনার ছোট ছেলে থিতু হবে, বুঝলেন কি না? ও থিতু হওয়ার ছেলে? এই তো দেখো না, আজ ভোরেই তো মুখে কুটোটি না কেটে চলে গেল। বলল কি টোলে নাকি ছাত্রদের পরীক্ষা নিতে হবে। তা এইসব কথা মাকে আগে বল। তা না। দাঁড়ান মা ঠাকুরন, দাঁড়ান। আমার ছেলে গোপাল তো ওই টোলেই পড়ে, বুঝলেন কি না? তো সে তো বলছিল নাকি পণ্ডিত মশাই নাকি আজকে ওই টোলে দেরি করে এসেছিলেন, পরীক্ষাও নাকি নেননি। তারপরে কোথায় কি একটা গোল বেঁধেছিল, ছাত্রদের নিয়ে নাকি সেই গোল মিটিয়েছেন। আমার মন বলছে ওর মাথায় একটা কিছু ঘুরছে। কদিন ধরেই দেখছি ছেলেটা আমার অন্যমনস্ক হয়ে আছে। তো সকাল সকাল আমার নিমাই টোলে না গিয়ে কোথায় গিয়েছিল? আমার গোলমালেও জড়িয়েছে। উফ, এই ছেলে আমায় দুদণ্ড শান্তি দেবে না দেখছি। ওই জন্য বলছি মা ঠাকুরন, ছেলের পায়ে বেরিয়ে পড়া। আর বলছি মা ঠাকুরন, এই বনমালী ঘটকের কাছে যা সব পাত্রী সন্ধান আছে না, সারা নবদ্বীপে কোনো ঘটকের কাছে অত পাত্রী সন্ধান পাবেন না। বনমালী ঠাকুর হ্যাঁ। হঠাৎ এই বাড়িতে কি মনে করে? এই বলছিলাম কি, নিমাই, তুই সাত সকালে ঈশানকে বলে বেরোলি টোলে যাচ্ছিস, কিন্তু তুই তো সকাল সকাল টোলে যাসনি। হ্যাঁ, এই গোপালও বলছিল আজকাল তুমি নাকি টোলে পড়াতে পড়াতে কেমন জন্য অন্য মনস্ক হয়ে যাচ্ছ, বুঝলে কিনা? শরীর টরীর ঠিক আছে তো? ও তো আরো বলছিল যে আচ্ছা, গোপাল আর কি কি বলেছে আমি সব শুনছি। আপনি আসুন না, আপনি আমার ঘরে আসুন। দাঁড়াও। কি হয়েছে? আপনি আসুন। আরে ওরা লেগে যাবে নিমাই। পড়ে যাবো, কাঁদছো কেন? আরে পড়ে যাবো তো। আরে আসুন। হ্যাঁ রে লক্ষ্মী, ভাত এখনো ফোটেনি? দেখছি মা। হয়ে গেছে। তাই তো বলি, এখনো ভাত হয় না কেন? তাড়াতাড়ি ফ্যানটা গেলে দে মা। কি হলো রে? ও মা গো। হে ভগবান, ফাটা পড়ালি তো। ইস, অনেকখানি জ্বলে গেছে। আমারই ভুল হচ্ছে তোকে ফ্যান গালতে বলি। দাঁড়া, আমি আগে ঠান্ডা জলটা আনি। কই দেখি, পাটা দেখি। থাক, ছাড়ো, লাগবে না। লাগবে না মানে? অতটা জ্বলে গেছে, আমি আগে ঠান্ডা জলটা দিই, তারপর ঘৃতকুমারী। কি রে, তোর পায়ের পোড়া দাগটা কোথায়? এই তো দেখলাম।
ফুল হলো আমার? বললাম তো, আর কোনো জ্বালা নেই, কোনো কষ্ট নেই। নদীর নিমাই সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ রাটে।